নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। আজ পাঠ আরম্ভ করব একটি শ্রুতি পুস্তকের, প্রেমেন্দ্র মিত্রের কিশোর কল্পবিজ্ঞান গ্রন্থ শুক্রে যারা গিয়েছিল। শ্রোতা বন্ধুরা জানেন, আমাদের পডকাস্টের এই পর্বে আমরা বিজ্ঞানভিত্তিক গল্প আর কল্পবিজ্ঞানের গল্পের প্রতি একটু বিশেষ মনোনিবেশ করছি। তার কারণ এই পর্বের সূচনার এপিসোডে আলোচনা করেছি। প্রেমেন্দ্র মিত্র নিঃসন্দেহে বাংলা বিজ্ঞান নির্ভর গল্পের প্রধান একজন হোতা। আমরা তাঁর কল্পবিজ্ঞানের গল্প কিছু এই পডকাস্টে এর আগে পাঠ করেছি। পূর্ণ দৈর্ঘ্য উপন্যাস এই প্রথম পড়ছি। প্রেমেন্দ্র মিত্রের ঘনাদার গল্প প্রসঙ্গে একাধিকবার বলেছি যে ঘনাদার চালবাজি বাদ দিলে গল্পগুলির পটভূমিকা একেবারে বিশুদ্ধ এবং প্রামাণিক। শুক্রে যারা গিয়েছিল উপন্যাসের সম্বন্ধেও একই কথা বলা চলে। যে সময়ে এই গল্প রচিত, শুক্র গ্রহ সম্পর্কে এবং রকেট চালিত মহাশূন্যযান সম্পর্কে এই গল্পের পটভূমি তখনকার বিজ্ঞান অনুযায়ী নির্ভুল। মূল গল্পটি একটি কিশোর অ্যাডভেঞ্চার, এবং সেখানে লেখক গল্পের খাতিরে কিছু কিছু স্বাধীনতা অবশ্য নিয়েছেন, যা আজকে আমাদের কাছে একটু ছেলেমানুষি বলে মনে হতে পারে। কিন্তু সেই সময়ের পরিপ্রেক্ষিতে এই গল্পটি যথেষ্ট গ্রহণযোগ্য। সেই একই সময় পাশ্চাত্যের ডাকসাইটে লেখকরাও একই ধরনের লেখা অনেক লিখেছেন, যেমন ডক স্মিথ। শুক্রে যারা গিয়েছিল কাহিনীটিতে H.G. ওয়েলসের দ্য ফার্স্ট ম্যান ইন দ্য মুন এর প্রভাব আছে বলেই মনে হয়। কিন্তু শুক্রে যারা গিয়েছিল আনুমানিক ওয়েলসের গল্পের প্রায় 40 কি 50 বছর পরে রচিত। যেমন দ্য ফার্স্ট ম্যান ইন দ্য মুন লিখতে গিয়ে ওয়েলস নিজে তারও 35 বছর আগে লেখা জুল ভার্নের ফ্রম দি আর্থ টু দ্য মুন দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। একইভাবে শুক্রে যারা গিয়েছিল পাশ্চাত্য কল্পবিজ্ঞানের দ্বারা প্রভাবিত হলেও তা মৌলিক রচনা। আর সবথেকে বড় কথা, এই উপন্যাস সম্পূর্ণভাবে কল্পবিজ্ঞানের গল্প হিসেবেই রচিত। ঘনাদার গল্পের মতো কল্পবিজ্ঞানকে উপলক্ষ করে আসলে সামাজিক মন্তব্য বা নিছক মজার গল্প নয়। আর ডক স্মিথের স্কাইলার্ক বা লেন্সম্যানের গল্পগুলি বা ওয়েলসের ফার্স্ট ম্যান ইন দ্য মুন কল্পবিজ্ঞানের গল্প হলেও তাতে রূপকথার ভাগ অনেক। সেই তুলনায় শুক্রে যারা গিয়েছিল অনেক বেশি বিজ্ঞান মনস্ক এবং সার্থক কল্পবিজ্ঞান। এই রকম পুরোপুরি অকৃত্রিম কল্পবিজ্ঞানের গল্প প্রেমেন্দ্র মিত্র আরও রচনা করেছিলেন। তার কিছু কিছু পরে পাঠ করার ইচ্ছা রইল। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্যে কল্পবিজ্ঞানের যে জোয়ার এসেছিল, এইসব গল্পগুলি তারই পূর্বসূরি। বন্ধুবর রাজীব ইতিমধ্যে অদৃশবর্ধনের সাহিত্য সম্পর্কে আলোচনা করেছে আর তাঁর একটি উপন্যাস পাঠ করেছে। প্রেমেন্দ্র মিত্র, অদৃশবর্ধন আর অন্যান্য বাঙালি কল্পবিজ্ঞান স্রষ্টাদের সম্পর্কে আর কয়েকটি কথা পরে কোনো সময় বলার ইচ্ছা রইল। আপাতত আরম্ভ করছি আজকের পাঠ, প্রেমেন্দ্র মিত্রের কিশোর কল্পবিজ্ঞান উপন্যাস শুক্রে যারা গিয়েছিল। আজ প্রথম পর্ব। পৃথিবীতে এত ঘটনা নিত্য ঘটছে যে তার সবকিছু মনে করে কেউ রাখতে পারে না। বিশেষ করে সে ঘটনা যদি বহু দূরে কোনো দেশে অনেক বছর আগে ঘটে থাকে, তাহলে নেহাত যারা সে ঘটনার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত তারা ছাড়া আর কারো তা মনে করে রাখার কথা নয়। দ্বিতীয় মহাযুদ্ধের কয়েক বছর আগে ভারতবর্ষের দুটি ছেলে বিলেতে পড়তে গিয়ে আর দেশে ফিরে আসেনি, সে কথা এখন আর কজনের মনে আছে? বিলেত থেকে তারা দুজনে জার্মানিতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে তাদের আর পাত্তা পাওয়া যায় না। ভারতবর্ষ থেকে এই নিয়ে তখন একটু লেখালেখি হয়তো হয়েছিল। ভারতের হাই কমিশনার বুঝি স্কটল্যান্ড ইয়ার্ডে চাপ দিয়েছিলেন। স্কটল্যান্ড ইয়ার্ড জার্মান পুলিশকে এই নিয়ে জোর তাগাদা দিয়েছিল হয়তো।
কিন্তু কোনো হদিশই এ দুটি ছেলের পাওয়া যায়নি। হামবুর্গ শহরে একটি হোটেলের রেজিস্টারে পুলিশ তাদের নাম পেয়েছে। সেখান থেকে উত্তরের রেলপথে লিন্ডন স্টেশন পর্যন্ত 2 জন ভারতীয় যুবক টিকিট কিনেছিল বলে খোঁজ পাওয়া গেছে, কিন্তু তারপর আর তাদের কোনো চিহ্ন মেলেনি। জার্মানির পুলিশ 2 জন ভারতীয় যুবকের জন্য খুব বেশি মাথা হয়তো ঘামায়নি, এ সন্দেহও স্বাভাবিক, কারণ তখন তারা আরও গুরুতর বিষয় নিয়ে খুব বেশি ব্যস্ত। বিশ্ববিখ্যাত জার্মান বৈজ্ঞানিক ডক্টর ব্রুলো, যতদূর স্মরণ হয়, সেই সময়ই হঠাৎ তাঁর বাড়ি থেকে নিরুদ্দেশ হন। ডক্টর ব্রুল গোপনে অসাধারণ একটি গবেষণা যে করছিলেন, এ খবর তখন ইউরোপ আমেরিকার সর্বত্র প্রচারিত। কিন্তু গবেষণাটি যুদ্ধের একটি ভয়ঙ্কর উপকরণ নিয়ে, এইটুকু অনুমান করা ছাড়া কেউই এ সম্বন্ধে আর কিছু জানতে পারেনি। জার্মান বৈজ্ঞানিক সমাজের কাছ থেকেও ব্যাপারটা সযত্নে ঢেকে রাখা হয়েছিল দেখে এ গবেষণা সম্বন্ধে সাধারণের কৌতূহল অত্যন্ত বেড়ে গিয়েছিল। দেশ বিদেশের বহু গুপ্তচর কিভাবে ডক্টর ব্রুলের গবেষণার রহস্য জানতে গিয়ে ধরা পড়েছে, সে খবর তখনকার সংবাদপত্রে অনেকবার বেরিয়েছে। ডক্টর ব্রুলের আকস্মিক অন্তর্ধান তাই সাধারণ ব্যাপার নয় বলেই জার্মান পুলিশের ধারণা হয়। ডক্টর ব্রুলকে সরিয়ে ফেলায় অনেক দেশেরই তখন স্বার্থ ছিল। কিছুদিন আগেই নতুন ধরনের যে হাউই বোমা তিনি আবিষ্কার করে জার্মানিকে উপহার দিয়েছিলেন, তার মাল মশলা ও প্রস্তুত প্রণালী জানবার জন্য অনেক রাজ্য তখনও প্রাণপাত করছে। হাউই বোমা আবিষ্কারের পর থেকেই ডক্টর ব্রুলের ওপর তাদের নজর বেশি করে পড়েছে। নতুন কোনো মারাত্মক অস্ত্র আবিষ্কার করে জার্মানিকে তিনি আরও শক্তিমান করে তুলবেন, এ অনেকের অসহ্য। তাকে নিজেদের হাতের মুঠোয় পেয়ে নিজেদের সুবিধে করে নিতে, অন্তত তাঁর গবেষণার কাজ বন্ধ করে দিয়ে জার্মানিকে নতুন কোনো অসাধারণ অস্ত্রের আবিষ্কার থেকে বঞ্চিত করতে অনেকেই তখন উৎসুক। তাদেরই কেউ ডক্টর ব্রুলকে লোপাট করে দিয়ে জার্মানির ক্ষতি করবার চেষ্টা করেছে, এই সন্দেহই পুলিশের তখন হয়। পুলিশ সেদিন তাই ডক্টর ব্রুলের খোঁজে সমস্ত দেশ বিদেশ তোলপাড় করে ফেলেছে। সেই সময়ে দুটি ভারতীয় ছেলের কথা নিয়ে তারা আর কতখানি মাথা ঘামাতে পারে? ডক্টর ব্রুলের সন্ধানও অবশ্য শেষ পর্যন্ত মেলেনি। ডক্টর ব্রুল শুধু যে নিজের গবেষণাই গোপন রেখেছিলেন তা নয়, পুলিশ শেষ পর্যন্ত জানতে পারে যে তাঁর গবেষণাগারও তাদের অজ্ঞাত। ব্রেমেন শহরের বাইরে যে বিশাল বাড়িটি তাঁর থাকবার জায়গা ও গবেষণাগার বলে সকলের জানা ছিল, সেখানে খোঁজ করতে গিয়ে পুলিশের লোকই প্রথম সবচেয়ে অবাক হয়। নামেই সেটি গবেষণার জায়গা, আসলে সেখানে কোনোদিন যে কোনো গবেষণা হয়নি, বাইরের লোককে ধোঁকা দেবার জন্যেই যে সেটি সাজিয়ে রাখা হয়েছে, এটুকু বুঝতে পুলিশের লোকের দেরি হয়নি। এতদিন ধরে এই জায়গাটিকে মিছিমিছি এরা সযত্নে পাহারা দিয়ে এসেছে ভেবে পুলিশের লোকের একটু রাগ হওয়া স্বাভাবিক। আর কেউ তাদের এমন করে ঠকালে তারা সেটা বিষম অপরাধ বলেই মনে করত। কিন্তু ডক্টর ব্রুল সাধারণ লোক তো নন। তাঁকে সাধারণ ধাপ্পাবাজের দলেও ফেলা যায় না। গত 20 বছর ধরে তিনি যেসব বৈজ্ঞানিক গবেষণা করেছেন, জার্মান জাতিকে মূল্যবান যে সমস্ত আবিষ্কার ও উদ্ভাবন উপহার দিয়েছেন, তার ঋণই শোধ হবার নয়। সম্প্রতি তাঁর চালচলন কথাবার্তায় একটু বাড়াবাড়ি অবশ্য প্রকাশ পেত। মাত্রা রেখে সবসময় তিনি কথা বলতেন না। সমস্ত উপনিবেশগুলি প্রথম মহাযুদ্ধের পর তার হাত থেকে কেড়ে নেওয়ার দরুন জার্মানির নানা রকম কাঁচা মাল ও খনিজ জিনিস সংগ্রহের অসুবিধা হয়, এ কথা সকলেই জানে। কিছুদিন আগে তিনি সেই ব্যাপারের উল্লেখ করে একটি সভায় হঠাৎ গর্ব করে বলেন যে সমস্ত পৃথিবী মিলে জার্মানিকে বঞ্চিত করবার চেষ্টা করেও কিছুই করতে পারবে না। জার্মানিকে তিনি এমন অফুরন্ত সম্পদের সন্ধান দেবেন, এমন বিশাল রাজ্য তার হাতে তুলে দেবেন, যা কোনো জাতি কল্পনাও করতে পারে না। অত বড় বৈজ্ঞানিকের মুখের কথা হলেও বাইরের লোক তখন এই বাগাড়ম্বরে একটু না হেসে পারেনি। জার্মানরাও বোধহয় মনে মনে একটু লজ্জিত হয়েছে তাদের সেরা বৈজ্ঞানিকের এই ছেলে মানুষিতে। কিন্তু ওই রকম একটু আধটু বড় বড় বোলচাল দেওয়া ছাড়া ডক্টর ব্রুলের আর কোনো বেয়াড়া স্বভাব কখনো দেখা যায়নি। তাঁর মতো বড় বৈজ্ঞানিকের ওটুকু দোষ নিশ্চয়ই ধর্তব্য নয়। এ ব্যাপারে বিশেষ কোনো উদ্দেশ্য নিয়েই তিনি যে এমন লুকোচুরি করেছেন,
এটুকু বুঝতে পেরে পুলিশ এবং সেই সঙ্গে সমস্ত দেশ তাঁর এবং তাঁর গোপন গবেষণাগার সন্ধান করবার জন্য চেষ্টার ত্রুটি করেনি। কিন্তু শুধু এইটুকু তার সম্বন্ধে জানা গেছে যে ডক্টর ব্রুলের নিজস্ব একটি এরোপ্লেন ছিল এবং সেই এরোপ্লেনে ব্রেমেনের বাড়ি থেকে তিনি প্রায়ই আকাশ বিহারে যেতেন। এরোপ্লেনে করে তিনি যে গোপন গবেষণাগারেই যেতেন এটুকু বুঝলেও তাঁর গন্তব্যস্থল আবিষ্কার করতে কেউ পারেনি। মজার কথা এই যে নিরুদ্দেশ হবার দিন তিনি এরোপ্লেন নিয়ে বার হননি। এরোপ্লেনটি যথাস্থানেই হ্যাঙ্গারে ছিল। এ ব্যাপারেই পুলিশের সন্দেহ গভীর হয়েছে যে ডক্টর ব্রুলকে কোনো শত্রুপক্ষ সরিয়ে ফেলেছে। কিন্তু সন্দেহ যাই হোক, পুলিশ কোনো কিনারা এ ব্যাপারে করতে পারেনি। যে ডক্টর ব্রুলের নিরুদ্দেশ হওয়া নিয়ে সেদিন পৃথিবীর সর্বত্র সমস্ত কাগজপত্রে এত লেখালেখি ও এত গোলমাল হয়েছিল, তাঁর কথাই আজ যখন মানুষ প্রায় ভুলে গেছে, তখন দুটি নিরুদ্দিষ্ট ভারতীয় ছেলের কথা আর কে স্মরণ করে রাখবে? দিনের পর দিন সমুদ্রের বালির রাশির মতো এত খবর তারপর জমা হয়ে উঠেছে যে তার তলায় পুরনো সে কাহিনীর কোনো চিহ্নই পাওয়া কঠিন। কিন্তু সেই ভুলে যাওয়া ঘটনাই আজ আমাদের স্মরণ করবার সময় এসেছে। ডক্টর ব্রুল ও ভারতীয় দুটি ছাত্রের অন্তর্ধানের কথা যখন একসঙ্গে উল্লেখ করা হয়েছে, তখনই হয়তো অনেকে বুঝেছেন যে এই দুই ব্যাপারের মধ্যে গভীর কোনো সম্বন্ধ আছে। তাঁদের অনুমান অবশ্য ঠিক, কিন্তু এই সম্বন্ধ থেকে কি রহস্যময় অবিশ্বাস্য কাহিনীর যে সূচনা হয় তা কেউ কল্পনাও যে করতে পারবে না, এ কথা জোর করে বলা যায়। মানুষ যেদিন প্রথম আকাশে উড়েছিল, ইতিহাসের নিশ্চয়ই সে এক স্মরণীয় দিন। তারও চেয়ে স্মরণীয় দিন পৃথিবীর ইতিহাসে এসেছে কি না, এ কাহিনী শুনেই বিচার করা যাবে। বাংলাদেশের দুটি ছেলে এই কাহিনীর সঙ্গে এমন দৈবাত জড়িত হয়ে পড়বে কে জানত। সমর ও অজয় যখন বিলেতের নিউকাসল থেকে হামবুর্গ যাত্রী একটি স্টিমারে চড়েছিল, তখন তাদের অসাধারণ কোনো অভিযানের কল্পনাও ছিল না। আর সবাই যেমন ছুটি ছাটায় বিলেত থেকে দেশ ভ্রমণে বেরোয়, তারাও তেমনি বেরিয়েছে। নানা নতুন জায়গা দেখবে, নতুন দেশের পরিচয় পাবে, একটু আধটু ছবি তুলবে ক্যামেরায়, তারপর হপ্তা দুয়েক স্ফূর্তি করে কাটিয়ে আবার বিলেতে যে যার কলেজে ফিরবে, এই ছিল তাদের উদ্দেশ্য। তারা এমন কিছু অসাধারণ দুঃসাহসী ছেলেও নয়। আরও 10 জনের মতো বিলেত থেকে ভালো করে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশে গিয়ে চাকরি বা স্বাধীন ব্যবসা করাই তাদের লক্ষ্য। তার বেশি কল্পনার দৌড় তাদের নেই। সমর এডিনবরায় ইঞ্জিনিয়ারিং পড়ে, অজয় শেখে লন্ডনে এরোনটিক্স অর্থাৎ এরোপ্লেনের বিজ্ঞান। দেশে দুজনে এক স্কুল ও এক কলেজেই পড়েছে। বিদেশে এসে আলাদা হলেও ছুটি ছাটায় দুজনের প্রায়ই দেখা সাক্ষাৎ হয়। এবার পরস্পরকে চিঠি লিখে দুজনে জার্মানি যাওয়া ঠিক করেছে। তারপর একদিন খেয়াল বসে সাধারণ পথে না গিয়ে জলপথে নিউকাসল থেকে রওনা হয়েছে হামবুর্গে। হামবুর্গে পৌঁছে হোটেলে ওঠা পর্যন্ত তাদের দিন নিতান্ত সাধারণভাবেই কেটেছে। নিয়তি তাদের যে অসাধারণ পথে নিয়ে যাবে তার কোনো আভাস তারা পায়নি। হোটেলে প্রথম রাতটা কাটাবার পর সকালবেলাই কিন্তু অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটল। সকালবেলা উঠেই তারা দেখে হোটেলে জার্মান পুলিশের ভিড় লেগে গেছে। হোটেল থেকে পুলিশের কাছে পরিচয় না দিয়ে কারো বার হওয়া মানা। এই হোটেলটিতে সাধারণত বিদেশি লোকেরা বেশি ওঠে। পুলিশ তাদের খোঁজ খবর নিয়ে অনেকের জিনিসপত্রও খানাতল্লাশ করে দেখছিল। সমর ও অজয়কে পুলিশ সামান্য একটু জিজ্ঞাসাবাদ করেই অবশ্য ছেড়ে দিলে সেটা খুব গৌরবের ব্যাপার কিন্তু নয়। অজয় হেসে বললে সমরকে, ভারতবাসীকে এরা সন্দেহ করবার উপযুক্ত বলেও মনে করে না দেখছি যে। সমর জিজ্ঞাসা করলে, কিন্তু ব্যাপারটা কি? তাদের পাশেই লম্বা চওড়া বিশালকায় একজন প্রৌঢ় লোক এতক্ষণ দাঁড়িয়ে বিশেষ কৌতূহল ভরে তাদেরই লক্ষ্য করছিলেন। এটা অজয় এবং সমর দুজনেরই চোখে পড়েছে। ময়লা রঙের ভারতবাসী এখনও যে অনেক জায়গায় ইউরোপের লোকের কাছে বিচিত্র জীব, এটুকু জেনে তারা বিশেষ গ্রাহ্য করেনি। সেই লোকটি কিন্তু এবার নিজে থেকে এগিয়ে এসে ভাঙা ভাঙা ইংরেজিতে বললেন, আমায় মাফ করবেন, আপনারা কি ভারতবাসী?
অজয় সকাল থেকেই পুলিশের ব্যাপারে তেমন প্রসন্ন ছিল না। ভুরু কুঁচকে বললে, না, আমরা মঙ্গল গ্রহ থেকে এসেছি। প্রৌঢ় লোকটির মুখের উপর দিয়ে যেন ক্ষীণ একটু হাসির রেখা খেলে গেল বলে মনে হলো। একটু হেসে তিনি বললেন, চমৎকার, মঙ্গল গ্রহবাসীর সঙ্গে আলাপ করবার ইচ্ছে আমার অনেক দিনের, এতদিনে সাক্ষাৎ পেয়ে ধন্য হলাম। প্রৌঢ় লোকটির মজার ভঙ্গিতে ও রসিকতায় সমর ও অজয় দুজনেই এবার হেসে ফেললে। সমর হেসে বললে, কিছু মনে করবেন না, সকালবেলা এইসব হাঙ্গামায় আমার বন্ধুর মেজাজ ঠিক ছিল না। আমরা সত্যি ভারতবাসী। প্রৌঢ় লোকটি হেসে বললেন, আমিও তাই মনে করেছিলাম। আমাদের দেশে এসে অকারণে একটু অসুবিধা ভোগ করতে হলো বলে দুঃখিত। লোকটির মিষ্ট কথায় প্রসন্ন হবারই কথা। অজয় বললে, অসুবিধা তো আরো অনেককে ভোগ করতে হচ্ছে দেখছি। ব্যাপারটা কি জানেন? আপনারা জানেন না নাকি? কি করে আর জানবো? কাল রাত্রে সবে জাহাজ থেকে নেমে হোটেলে এসে নাম লিখিয়েছি। ও, কালকের কাগজ তাহলে দেখেননি? কাল থেকে আমাদের বিখ্যাত একজন বৈজ্ঞানিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। নাম শুনেছেন নিশ্চয়ই, ডক্টর ব্রুল। ডক্টর ব্রুল? অজয় ও সমর দুজনেই চমকে উঠল। ডক্টর ব্রুলের নাম শোনেনি এমন শিক্ষিত লোক এ যুগে বোধহয় কেউ নেই। শুধু যে তিনি জার্মানিকে হাউই বোমার মতো বহু অসাধারণ যুদ্ধের অস্ত্র দিয়েছেন তা নয়, এ যুগের অনেক যুগান্তরকারী বৈজ্ঞানিক আবিষ্কারের সঙ্গেও তাঁর নাম জড়িত। প্রথম বিস্ময় কাটবার পর সমর কিন্তু না হেসে পারলে না। হেসে সে বললে, ডক্টর ব্রুলকে কি আমরা সুটকেস বা বাক্সের মধ্যে লুকিয়ে রেখেছি বলে জার্মান পুলিশের ধারণা? ডক্টর ব্রুলের অন্তর্ধানের সঙ্গে এসব খানাতল্লাশির সম্বন্ধ কি? প্রৌঢ় লোকটি হাসলেন, বললেন, সম্বন্ধ হয়তো একটু আছে। বিদেশি নানা গুপ্তচর ডক্টর ব্রুলের নতুন গবেষণার রহস্য জানবার চেষ্টা করছিল, জানেন তো। তাদের কেউ গবেষণার বদলে স্বয়ং গবেষককেই লোপাট করেছে বলে পুলিশের বিশ্বাস। বিদেশি লোকজনের ওপর তাই একটু কড়া নজর দেওয়া হয়েছে। কিন্তু জার্মানির সব বিদেশির উপর নজর রাখা কি সম্ভব? তাছাড়া বিদেশিদেরও নিজের দেশ আছে, তারা এরকম নাকাল করায় আপত্তি করতে পারে তো? তা পারে, কিন্তু সবাইকে নাকাল করা হচ্ছে না তো। আপনারা দুর্ভাগ্যক্রমে যে হোটেলে এসে উঠেছেন, কিছুদিন আগেই সেখান থেকে একজন নামজাদা চোর ধরা পড়েছে। এটা বহুকাল ধরে গুপ্তচরদের একটা আড্ডা, তাও জানা গেছে। সেই জন্যই এখানে কড়াকড়ি একটু বেশি। অজয় বললে, বাহ, বেছে বেছে বেশ ভালো হোটেলটিতে উঠেছি দেখছি। না, আজকেই হোটেল বদলাতে হচ্ছে। প্রৌঢ় হেসে বললেন, এখন আর বদলাবার কি দরকার? আপদ তো এখন কেটেই গেছে। রোজ রোজ একজন করে ডক্টর ব্রুল তো আর নিরুদ্দেশ হবেন না। বিশ্বাস কি? আর নিরুদ্দেশ না হোক, গুপ্তচরের আড্ডায় কত কি হতে পারে। অজয়ের মুখের কথা অত তাড়াতাড়ি সত্য হয়ে উঠবে কে জানত। দুপুরবেলা শহরের নানা জায়গা দেখে তারা সবে তখন হোটেলে ফিরেছে। ঘরে ঢুকেই সমর থমকে দাঁড়িয়ে বললে, এ কি? অজয় পিছনে ছিল, প্রথমটা কিছু দেখতে পায়নি। সামনে এসে অবাক হয়ে দেখলে তাদের স্যুটকেস, কেবিন ট্রাঙ্ক প্রভৃতি সমস্তই খোলা। জিনিসপত্র কেউ যেন তন্ন তন্ন করে খুঁজেছে এবং তাড়াতাড়িতে তার সব ঠিক ভরে রাখতে পারেনি। অজয়ের সহজেই মাথা গরম হয়ে ওঠে। তক্ষুনি সে ম্যানেজারের কাছে গিয়ে কৈফিয়ত চাইবার জন্য ব্যস্ত হয়ে উঠল। উত্তেজিত স্বরে বললে, ঘরের ভেতর থেকে জিনিস চুরি, কিরকম হোটেল এটা? আমি পুলিশে খবর দেব। সমর তাকে থামিয়ে গম্ভীরভাবে বললে, দাঁড়াও দাঁড়াও, এত ব্যস্ত হবার কি দরকার? চুরি যে হয়েছে তার ঠিক কি? চুরি হয়নি তো আমাদের বাক্সগুলো কেউ কি মজা দেখতে খুলেছে? কি জন্য খুলেছে এই চিঠিতেই বোধহয় পাওয়া যাবে। সমর টেবিলের ওপর থেকে একটা চিঠি তুলে নিয়ে বললে, ঘরে যেই ঢুকে থাক তার ভদ্রতা জ্ঞান আছে। কিন্তু চিঠি পড়া আর হলো না। হঠাৎ দেখা গেল দরজায় সকালের পরিচিত সেই বিশালকায় প্রৌঢ় জার্মান কোথা থেকে এসে দাঁড়িয়েছেন। ভেতরে আসতে পারি কি? সমর তাড়াতাড়ি চিঠিটা পকেটে পুরে ফেলে বললে, খুব পারেন, আসুন। দরজার ভেতর দিয়ে মাথা নিচু করে ঢুকে প্রৌঢ় জার্মান একটু হেসে বললেন, জিনিসপত্র এমন ছড়ানো কেন? গুছোচ্ছেন বুঝি? সত্যিই তাহলে হোটেল বদলাবেন? সমর গম্ভীর মুখে বললে,
না, হোটেলের লোকজনের সঙ্গে আরও ভালো করে একটু পরিচয় না করে নয়। প্রৌঢ় জার্মান একটু হেসে এবার ঘরের ভেতরই ঢুকলেন। তারপর বললেন, ভালো করে পরিচয় করবেন কি করে? এখানে সবাই উড়ো পাখি, একদিন দুদিনের বেশি কেউ থাকে না, সময় পাবেন না যে। সমর তেমনই গম্ভীর মুখেই বলল, আপনাকে তো স্থায়ী মনে হচ্ছে। প্রৌঢ় জার্মানের ভুরু একটু বুঝি ওপরে উঠল, হাসি মুখেই কিন্তু বললেন, আপনার ভুল হয়েছে, আমিও আপনাদের মতোই কাল রাত্রে এসেছি। খানিকটা চুপ করে থেকে প্রৌঢ়ের আপাদমস্তক ভালো করে একবার লক্ষ্য করে সমর বললে, মাফ করবেন, একটা প্রশ্ন আপনাকে না করে পারছি না। আপনি তো এখানে বিদেশি নন আমাদের মতো। না বোধ হয়। তবে এ বিশেষ হোটেলটিতে এসে উঠলেন কি জন্যে? এই প্রশ্ন করা যায় বটে, বলে প্রৌঢ় হাসলেন। কিন্তু উত্তর পাওয়া যায় না, কেমন? সমর একটু রূঢ়ভাবেই বললে। না, তা যাবে না কেন, কিন্তু একটু সময় লাগতে পারে। একটু ব্যঙ্গের স্বরেই অজয় বললে, আমরা ধৈর্য ধরেই রইলাম তাহলে। আপাতত আপনার নামটা জিজ্ঞেস করতে পারি কি? নিশ্চয়ই নিশ্চয়ই, আপনারা কখন জিজ্ঞাসা করবেন তাই ভাবছিলাম। আমিও তাহলে আপনাদেরটা জিজ্ঞেস করতে পারি। আমার নাম হান্স ভোগেল। পরিচয় পেয়ে খুশি হলাম হের ভোগেল। আমাদের নাম সমর রায় আর অজয় চক্রবর্তী। সমর রায় নামটুকু হের ভোগেল কোনো রকমে উচ্চারণ করে অজয়ের নাম নিয়ে তখন একটু বিপদে পড়েছেন। সমর হেসে বললে, থাক থাক হের ভোগেল, আপনার জিভ দিয়ে বেরোবে না। আপনি শুধু অজয়ই না হয় বললেন, কিন্তু নাম ধরে ডাকবার প্রয়োজন হবে কি? কদিন আর আপনার সঙ্গ পাব? হের ভোগেল গম্ভীর মুখে বললেন, তা কে বলতে পারে। সমর ও অজয় এবার বিরক্ত হয়ে উঠছিল। ভোগেলের আর নড়বার নামটি নেই। এদিকে তারা চিঠির ভিতর কি আছে জানবার জন্য অধীর হয়ে উঠেছে। ভোগেলের রকম সকমও কেমন যেন অদ্ভুত। সমর ও অজয়ের পরিচয় জানবার জন্য তাঁর আগ্রহটা এত স্পষ্ট যে স্বাভাবিক কৌতূহলের কিছু বেশি তার ভিতর আছে বলে সন্দেহ হয়। কিন্তু কারণটা কি? আধ ঘণ্টাটাক ধরে নানা বিষয়ে আলাপ জমাবার চেষ্টা করে হের ভোগেল শেষ পর্যন্ত উঠলেন। অজয় নিজের মনের সন্দেহটা এবার প্রকাশ করে বললে, কি ব্যাপার, পুলিশের লোক নাকি? পুলিশের লোক আমাদের পেছনে লাগবে কেন? তাছাড়া পুলিশ তো স্বয়ং আমাদের যা খোঁজ নেবার নিয়েছে। যাই হোক, এখন চিঠিটা পড়া যাক, ব্যাপারটা কিছু বোঝা যাবে। কিন্তু চিঠি পড়ে রহস্য আরও জটিলই হয়ে উঠল। চিঠিটিতে সম্বোধন কিছু নেই, শুধু কটি ছত্র অজস্র বানান ভুলে ভরা ইংরেজিতে লেখা। চিঠিটি এই রকম, তোমাদের জীবনে অসাধারণ কিছু ঘটছে, সাহস যদি থাকে তবে পিছিয়ে যেও না। হোটেলে হান্স ভোগেল নামে একজন জার্মানের খোঁজ পাবে। তার গতিবিধি লক্ষ্য করো, তাকে কয়েকদিন চোখে চোখে রাখা দরকার। খুব সাবধান, ভোগেল অত্যন্ত চতুর। তোমাদের অজানা বন্ধু। প্রথমে সমর ও অজয় পরস্পরের মুখের দিকে খানিকক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এ চিঠির মানে কি? কি উদ্দেশ্যেই বা লেখা? সমর তারপর হেসে উঠে বললে, এ চিঠি যেন গণৎকার আর ডিটেকটিভ গল্পের গোয়েন্দা মিলে লিখেছে মনে হচ্ছে না? চিঠির ভেতর থেকেই যেন গম্ভীর রহস্যময় গলা শোনা যাচ্ছে। দূর, সব বুজরুকি। বোকা বিদেশি ছেলে মানুষ ভেবে কেউ আমাদের নিয়ে মজা করছে। অজয়কে তবু চুপ করে থাকতে দেখে সমর তাকে একটা ঠেলা দিয়ে বললে, অত গম্ভীর হয়ে আছিস যে? সত্যি কিছু এর ভেতর আছে মনে করছিস নাকি? কেমন করে থাকতে পারে বুঝেই দেখ না। আমরা দুজন বিদেশি ছেলে, বেড়াবার জন্য কাল সবে এখানে নেমেছি। এরই মধ্যে আমাদের জীবনে হঠাৎ এমন অসাধারণ কিছু ঘটবার কি কারণ হতে পারে? তার জন্য হের ভোগেলের ওপর আমাদের নজর রাখবারই বা কি দরকার? আমরা ছাড়া আর উপযুক্ত লোক নেই? অজয় তবু গম্ভীরভাবে বললে, জার্মানরা এরকম ঠাট্টার জন্য বিখ্যাত মোটেই নয়। ঠাট্টাই বা আমাদের সঙ্গে কেন কেউ করতে যাবে? তাছাড়া হান্স ভোগেলের ব্যবহারটাই গোড়া থেকে ভেবে দেখ না। আমাদের সঙ্গে একরকম গায়ে পড়ে আলাপ করেছে, আমাদের পরিচয় ভালো করে নেবার জন্য তার আগ্রহের সীমা নেই। সে নিজে জার্মান হয়েও কেন বিদেশিদের হোটেলে দুদিনের জন্য উঠেছে
তার কোনো উত্তর দিতে পারে না। সমর অজয়ের কথা শেষ না হতেই বলে উঠল, কিন্তু আমরা হঠাৎ এমন উঁচু দরের লোক হয়ে উঠলাম কি করে যে দুই পক্ষই আমাদের নিয়ে টানাটানি করে? যে আমাদের জিনিসপত্র হাঁটকে দেখেছে সেই এই চিঠি লিখে রেখে গেছে বলে ধরা যেতে পারে। সে চায় আমরা ভোগেলের উপর চোখ রাখি, আবার ভোগেল আমাদের নারী নক্ষত্র জানবার জন্য ব্যস্ত। এর ভেতরকার আসল রহস্যটা কি, সেইটাই আমাদের জানতে হচ্ছে। তার মানে সত্যিই আমরা হের ভোগেলের পিছু পিছু ধাওয়া করে বেড়াবো নাকি? আমাদের নিজেদের বেড়ানো তাহলে খতম? আপাতত তাই। এই রহস্য ভেদ না করে তো স্বস্তি পাবো না। সমর খানিক চুপ করে থেকে কি ভেবে নিয়ে বললে, তা বটে, কিন্তু আপাতত হের ভোগেলের উপর নজর কিভাবে রাখতে হবে সে তো আমাদের এড়িয়ে বেড়াচ্ছে না, বরং তার আত্মীয়তার চেষ্টাতেই আমরা ব্যস্ত। সেটা তার কোনো রকম একটা ফন্দি হয়তো। তাছাড়া তাতে আমরা তার বিষয়ে কিছুই তো জানতে পারছি না। হোটেলে কোনটা যে তার কামরা তাও তো আমরা জানি না। সেইটাই বোধহয় এখন তাহলে জানবার চেষ্টা করা দরকার। দরকার বটে, কিন্তু কোনো রকম সন্দেহের সুযোগ না দিয়ে কি করে জানা যায় ভাবছি। হোটেল ক্লার্ককে গিয়ে জিজ্ঞেস করলেই তো হয়। সেটা বুঝি খুব স্বাভাবিক হলো? দাঁড়া, তার চেয়ে এক কাজ করি, বলে অজয় হোটেলের চাকরদের ডাকবার ঘণ্টার বোতামটা টিপে দিলে। চাকর এসে দাঁড়াতেই অজয় সমরের হাত থেকে চিঠিটা নিয়ে বললে, হের ভোগেলকে এই চিঠিটা দিয়ে এসো, বিশেষ জরুরি। হোটেল বয় চিঠির জন্য হাত বাড়াতেই অজয় কি যেন ভেবে মত বদলে বললে, আচ্ছা থাক, আমরা নিজেরাই যাচ্ছি। তার কামরার নম্বরটা কত বলো তো? 19 বলে হোটেল বয় চলে যেতেই অজয় হেসে বললে, যাক, কামরাটা জানা গেছে। এখন একবার হের ভোগেলের খোঁজ খবর নিলে কিরকম হয়? তিনি যেরকম আপনা থেকে গায়ে পড়ে খোঁজ নিয়েছেন, তার একটু প্রতিদান দেওয়াও তো দরকার। কিন্তু ছুতোও তো একটা দরকার। ছুতো কেন? জার্মানিতে বেড়াতে এসেছি, কিছু জানি না শুনি না, তার মতো লোকের সঙ্গে আলাপ হয়েছে যখন, তখন একটু পরামর্শ নেওয়া তো উচিত। সমর ও অজয় ঘরের ছড়ানো জিনিসপত্র একটু গুছিয়ে ফেলেই ঘর বন্ধ করে বেরিয়ে পড়ল। একটু খোঁজ করতেই 19 নম্বর ঘর দেখা গেল। তার দরজা ভেতর থেকে বন্ধ। সমর দরজায় একটু টোকা দিলে, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। দরজায় আরও জোরে একটু ঘা দিয়েও কোনো ফল পাওয়া গেল না। ব্যাপার কি, এমন সময় ঘুম দিচ্ছে না ইচ্ছে করে সাড়া দিচ্ছে না? অজয়ের অত বিচার করবার ধৈর্য নেই। সে হাতল ঘুরিয়ে দরজাটা তখন নিজেই খুলতে গেছে, কিন্তু হাতল ঘুরোবার দরকার হলো না। দরজাটা শুধু ভেজানো ছিল, একটু ঠেলা দিতেই খুলে গেল। সমর প্রথমে একটু মুখ বাড়িয়ে বললে, আমরা ঢুকতে পারি কি হের ভোগেল? একটু দরকার আছে। তবু কোনো উত্তর না পেয়ে দুজনে এবার সাহস করে ভেতরে ঢুকে পড়ল। কিন্তু কোথায় হের ভোগেল? এই ঘরে যে কেউ থাকে তারও কোনো চিহ্ন নেই। হোটেলের সাধারণ কামরায় যেসব আসবাবপত্র থাকে তাছাড়া আর কোনো কিছুই সেখানে নেই। ঘরের দরজা ভেজিয়ে চারিধার খুঁজে 2-4টে কাগজপত্রের টুকরো ছাড়া কিছুই তারা পেল না। টেবিলের ড্রয়ার, আলমারির খোপ কিছুই দুজনে দেখতে বাকি রাখল না। সমর হতাশ হয়ে বললে, হোটেল বয় কি আমাদের ভুল নম্বর বলেছে? না, ভুল বলেনি, আমাদেরই একটু দেরি হয়ে গেছে। এর ভোগেল কিছু সন্দেহ করে আগেই সরে পড়েছে। তাহলে উপায়? রহস্য ভেদ আর তাহলে হলো না। অজয় হেসে বললে, এখনো হাল ছাড়তে রাজি নই। সমর একটু বিরক্তির স্বরে বললে, তাহলে সারা জার্মানি খুঁজে বেড়াবো নাকি? সমর আরও কিছু বলতে যাচ্ছিল, অজয় হঠাৎ ঠোঁটের ওপর আঙুল রেখে তাকে চুপ করতে ইঙ্গিত করলে। দরজায় কে ঠেলা দিচ্ছে। দুবার টোকার পর শোনা গেল, চিঠি আছে হের ভোগেল। অজয় ও সমরের পক্ষে উত্তেজনা চেপে রাখা এবার কঠিন। কি করবে তারা এখন? হোটেলের কোনো চাকরই হের ভোগেলের চিঠি নিয়ে এসেছে। হোটেলের চাকর তাহলে এখনো জানে না যে ভোগেল আগেই সরে পড়েছে। ভোগেলের সন্ধান এখন এই চিঠি থেকে পাওয়া যেতে পারে হয়তো। যা থাকে কপালে ভেবে সাহস করে ভারী গলায় অজয় বললে, দরজার নিচে রেখে দাও। দুজনে এবার রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করতে লাগলো। হোটেলের চাকরের যদি গলা শুনে কোনো রকম সন্দেহ হয়, একবার যদি সে দরজা ঠেলে উঁকি মেরে দেখে, তাহলেই কেলেঙ্কারি। কয়েকটা মুহূর্ত যে কি করে কাটল তা বোঝানো কঠিন। হোটেলের চাকরের প্রথমটা কোনো সাড়া শব্দ আর পাওয়া গেল না। সে বোধহয় একটু হতভম্ব হয়েছে, ভাবছে হয়তো কি করা যায়।
মুহূর্তও যেন আর কাটে না। চিঠিটা দরজার তলা দিয়ে একটুখানি বেরিয়ে আসতে দেখে দুজনে তারপর নিঃশ্বাস ফেলে বাঁচল। চাকরের পায়ের শব্দ দূরে সিঁড়ির কাছে মিলিয়ে যেতেই অজয় গিয়ে চিঠিটা তুলে নিলে। পরের চিঠি পড়তে প্রথমে বোধহয় একটু সংকোচ হচ্ছিল, কিন্তু সে সংকোচের সময় এখন নয়। খামটা ছিঁড়ে অজয় চিঠিটা খুলে ফেললে। এই চিঠিও অদ্ভুত। হান্স ভোগেলকে সম্বোধন আছে, কিন্তু তলায় কোনো স্বাক্ষর নেই, শুধু লেখা, তোমার কথাই রইল, লিন্ডলম স্টেশনেই সাক্ষাৎ পাবে। অজয় বললে, ভোগেলকে খুঁজতে সারা জার্মানি ঘুরতে হবে না মনে হচ্ছে। ভাগ্য আমাদের পক্ষে। সমর গম্ভীর মুখে বললে, সৌভাগ্য না দুর্ভাগ্য তা বিচার করবার সময় নেই। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছ? কি? আমাদের চিঠি আর এই চিঠি একই হাতের লেখা। অজয় চমকে উঠে বললে, তাই তো? দুজনে খানিক হতভম্ব হয়ে চিঠিটার দিকে চেয়ে রইল। অজয়ই প্রথম বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠে বললে, হাতের লেখা দু জায়গায় এক হওয়াতে রহস্য আরো গভীর হলো মাত্র, কিন্তু আমাদের কাজ ফুরল না। অর্থাৎ অর্থাৎ লিন্ডলম স্টেশন কোথায় জেনে নিয়ে এখনই রওনা হতে হবে। সমর হতাশার ভঙ্গি করে বললে, তাই হোক, জার্মানি বেড়াতে এসে আচ্ছা ফ্যাসাদে পড়া গেল। দুজনে এবার সে ঘর থেকে বেরিয়ে এসে নিজেদের কামরায় গেল। জার্মানির ম্যাপ ও রেলওয়েগুলির টাইম টেবিল থেকে লিন্ডলম স্টেশন বার করতে দেরি হলো না। জার্মানির উত্তরে একটি নগণ্য রেলপথে সেখানে যেতে হয়। স্টেশনটি কোনো দিক দিয়েই বিশেষ উল্লেখযোগ্য নয়। এত জায়গা থাকতে এই দূরের স্টেশনটি কেন যে তাদের অজ্ঞাত বন্ধু হান্স ভোগেলের সঙ্গে দেখা করবার জায়গা হিসেবে বেছে নিয়েছে তা বোঝা কঠিন। যাই হোক, সেখানে যেতে হলে কিন্তু এ হোটেল একেবারে ছেড়ে যাওয়া চলে না। প্রথমত সঙ্গের সমস্ত লটবহর নিয়ে এ ধরনের অভিযানে যাওয়া হ্যাঙ্গামা। দ্বিতীয়ত এখনও তাদের আশা ছিল যে এ রহস্যের কোনো রকম একটা কিনারা তাড়াতাড়ি করে ফেলে তারা আবার হামবুর্গে ফিরে নিজেদের পূর্বেকার কল্পনা অনুযায়ী বেড়ানো সারতে পারবে। হোটেলের কামরাটি সেই জন্য নিজেদের জন্য রিজার্ভ করে রেখে সঙ্গে মাত্র সামান্য কিছু দরকারি জিনিস একটি সুটকেসে নিয়ে তারা কিছুক্ষণ বাদেই বেরিয়ে পড়ল। আধ ঘন্টা বাদেই একটি ট্রেন ছাড়বে। সেটা ধরতে পারলে রাত্রের মধ্যেই লিন্ডলমে পৌঁছে আগে থাকতে হান্স ভোগেলের রহস্য সংক্রান্ত ঘটনার জন্য অপেক্ষা করা যাবে। হোটেল থেকে বেরিয়ে একটা ভাড়াটে মোটরে উঠে স্টেশনে যেতে যেতে সমর বললে, হোটেলের চাকরটাকে একটু বকশিস দিয়ে আসতে ভুলে গেলাম তাড়াতাড়িতে। অজয় হেসে বললে, আরে দেওয়া তো আর পালিয়ে যাচ্ছে না, ফিরে এসে দেওয়া যাবে। তাদের নিয়তি অলক্ষ্যে তখন বুঝি একটু মুচকে হাসলেন। স্টেশনে তারা যখন পৌঁছল তখনও ট্রেন ছাড়তে মিনিট 20 বাকি। তাড়াহুড়ো করে তারা একটু বেশি আগেই এসে পড়েছে। টিকিট কেনার পর স্টেশনের রেস্তোরাঁয় কফি খেয়ে এবং বইয়ের স্টলে বই কাগজ দেখে সময়টা কাটানো ছাড়া তখন আর কি করা যেতে পারে। স্টলে দাঁড়িয়ে বই দেখতে দেখতেই অমন একটা আশাতীত ব্যাপার হবে কে জানত। সমর একান্ত নিবিষ্ট মনে বই কাগজের পাতা উল্টাচ্ছিল। অজয় এদিক ওদিক স্টেশনের চারিধার দেখছিল চেয়ে চেয়ে। হঠাৎ অজয় সমরের ডান হাতের জামার আস্তিনটা টেনে চুপি চুপি বললে, দেখেছিস? সমর তাচ্ছিল্য ভরে বললে, না দেখে উপায় আছে? যে কাগজ খুলি ওই বড় বড় গোঁফ। অত বড় গোঁফ সমেত ডক্টর ব্রুলকে শত্রুপক্ষ লোপাট করল কি করে তাই ভাবছি। তবে গোঁফটা হয়তো কামিয়ে দিয়েছে, কি বলিস? অজয় বিরক্ত হয়ে চাপা স্বরে বললে, ডক্টর ব্রুলের গোঁফের কথা হচ্ছে না, স্টলের ওধারে যে লোকটি দাঁড়িয়ে বই দেখার ভান করছে তার কথা বলছি। সমর তবু মুখ না তুলেই বললে, বই দেখার ভান করলে আর দোষ কি? স্টেশনের স্টলে দাঁড়িয়ে অমন সবাই করে, আমাদের দেশেও। 50টা বই কাগজ ঘেঁটে 2 পয়সার একটা কাগজ কিনে নিয়ে যায় শেষে, তাও নেহাত স্টলওয়ালার ভুরু কোঁচকানো দেখে। কি করবে, সময় কাটাতে হবে তো। তাছাড়া ট্রেনে তো আর লাইব্রেরি করা যায় না। আমরাই যে এত বই ঘাঁটছি, কিনব কটা? অজয় আরও চটে উঠে চাপা গলায় ধমক দিয়ে বললে, তুই বড় বাজে বকিস। বই দেখার ভান করছে বলে দোষ দিচ্ছি না, লোকটাকে লক্ষ্য করতে বলছি। দেখেছিস লোকটাকে?
সমর একটু মুচকে হেসে গলা নামিয়ে বললে, তুই বড় মিচিমিচি বকিস। লোকটার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলে কিছু লাভ হবে? তার চেয়ে ওকেই আমাদের দেখতে দে। গোঁফ দাড়ি আর টুপির আড়ালে তবু খানিকক্ষণ নিজেকে নিরাপদ মনে করুক। অজয় লজ্জা পেয়ে বললে, তুই তাহলে বুঝতে পেরেছিস? সমর একটু হেসে তেমনই মাথা নামিয়ে নিচু স্বরে বললে, আমার বুদ্ধি সম্বন্ধে তোর এত উঁচু ধারণা ছিল তা জানতাম না। যাই হোক, এখন কি করা যায় তাই ভাবছি। ভাববার এমন কি আছে? ছদ্মবেশে আমাদের ওপর খবরদারি করতে আসায় আমাদের তো সুবিধাই হয়ে গেল। তবু ভাববার আছে বই কি কিছু। এখন সোজাসুজি লিন্ডলম যাব, না ছদ্মবেশী ভোগেলকে অনুসরণ করব, সেই হলো প্রশ্ন। অজয় ব্যাপারটা বুঝে বললে, তোর মতে ভোগেল লিন্ডলমে না যেতে পারে? না যাওয়ার সম্ভাবনাই বেশি। আমাদের গোড়াতেই একটা ভুল হয়েছে, তা বোধহয় খেয়াল করিসনি। আমরা যে চিঠি পেয়ে লিন্ডলমে ছুটেছি সে চিঠি ভোগেলের হাতে তো পড়েনি। সুতরাং ভোগেল যে লিন্ডলম যাবে তার ঠিক কি? অজয় তাড়াতাড়ি বললে, যেখানেই ভোগেল যাক তাকে অনুসরণ করতেই হবে। কিন্তু লিন্ডলমের ব্যাপারটাও তলিয়ে দেখা দরকার। তাহলে? অজয়ের কথা আর শেষ করা হলো না। স্টলের অপর প্রান্তে যে লোকটিকে তারা ভোগেল বলে চিনতে পেরেছিল, সে হঠাৎ দেখা গেল একটা মাসিক পত্র কিনে নিয়ে ব্যস্ত হয়ে চলে যাচ্ছে। সমর এক মুহূর্তে মনস্থির করে ফেলে বললে, আমি লিন্ডলম চললাম, তুই ভোগেলের পিছনে থাক। তেমন কিছু হলে কাল লিন্ডলমের স্টেশন মাস্টারের কেয়ারে আমায় একটা তার করিস। অজয়ের আর কিছু বলবার সময় ছিল না। ভোগেল এতক্ষণে কিছু সন্দেহ করেছিল কিনা কে জানে। হনহন করে পা চালিয়ে কিন্তু সে স্টেশনের ওধারের ভিড়ের মধ্যে প্রায় তখন অদৃশ্য হয়ে গেছে। তাকে চোখে রাখবার জন্য অজয়কে তখনই ছুটতে হলো। অজয় সে ভিড়ে অদৃশ্য না হয়ে যাওয়া পর্যন্ত সমর সেদিকে চেয়ে রইল। তারপর স্টল থেকে একটা কাগজ কিনে সে লিন্ডলমের গাড়িতে গিয়ে বসল। গাড়ি ছাড়তে তখন আর দেরি নেই। স্টেশনে ভয়ানক ব্যস্ততা। সমর তার কেনা কাগজটা খুলে একবার পড়বার চেষ্টা করলে, কিন্তু মন বসল না। হঠাৎ তার মনটা কেমন খারাপ হয়ে গেছে। অজয়কে ওরকমভাবে একলা ভোগেলের পেছনে যেতে দেওয়াটা কি ঠিক হলো? কি যে হতে পারে কে জানে। সে নিজেই বা কোথায় চলেছে এভাবে? লিন্ডলম স্টেশনে সে কার খোঁজ করবে? অজানা বন্ধু বলে যে স্বাক্ষর করেছে তাকে তো সে চেনে না। কেন যে তারা এই রহস্যময় ব্যাপারে নিজেদের জড়িয়ে ফেললে? ঘরের খেয়ে এমন বনের মোষ তাড়াতে বেরোবার দরকারই বা কি ছিল? সমস্ত ব্যাপারের পরিণামই বা কি? না, সমরের ব্যাপারটা অত্যন্ত খারাপ লাগছিল। মনে হচ্ছিল এখনই একবার নেমে পড়ে অজয়কে এই সন্ধান থেকে ফেরালে হয়। কিন্তু সময় আর নেই। গাড়ি তখন ছেড়ে দিয়েছে। সন্ধ্যের কিছু পরেই গাড়ি লিন্ডলমে গিয়ে পৌঁছল। সমর রাস্তায় আসতে আসতেই এখানে নেমে কি করবে ভেবে রেখেছে। রাতটা স্টেশনেরই বিশ্রাম ঘরে কাটাতে হবে। সকালে উঠেও স্টেশন ছাড়া চলবে না। সমস্ত ট্রেনগুলোর ওপর নজর রাখা দরকার। তাছাড়া অজয়ের টেলিগ্রামের জন্যও অপেক্ষা করতে হবে। যাই ঘটুক না কেন সে একটা তার নিশ্চয়ই করবে। কিছু না ঘটলেই অবশ্য সমর খুশি হয়। ভালোই ভালোই আবার হামবুর্গে ফিরে দুজনে মিলে বিলেতে রওনা হতে পারলেই এখন সে বাঁচে। নিজেই সুটকেসটা নিয়ে সে স্টেশনে নেমে পড়ল। স্টেশনটি যত ছোট ভেবেছিল তত ছোট নয়। সেখানে কামরা থেকে লোকজনও কম নামল না। বিশ্রাম করবার ঘরে এখন ভিড় না বেশি হলে হয়। সারাদিন বেশ ধকল গেছে শরীরের উপর, রাত্রে অন্তত ঘুমোতে পাওয়া চাই। সমর সুটকেসটা নিয়ে তাড়াতাড়ি বিশ্রাম ঘরের খোঁজে এগিয়ে গেল। কিন্তু বিশ্রাম সে রাতে তার ভাগ্যে নেই। খানিক দূর গিয়েই তাকে সবিস্ময়ে থমকে দাঁড়িয়ে পড়তে হলো। স্টেশন থেকে বাইরে বেরোবার গেটের সামনে প্রখর বৈদ্যুতিক আলোয় যে লোকটিকে দেখা গেল, তাকে এভাবে এখানে দেখবার কল্পনাও সে করেনি। লোকটি আর কেউ নয়, স্বয়ং হের ভোগেল। কোনো রকম ছদ্মবেশও তার নেই। সবচেয়ে আশ্চর্যের কথা, সমরকে দেখবা মাত্র ভোগেল নিজেই এগিয়ে এলো হাসি মুখে। আপনাকে এখানে দেখবার আশা করিনি মিস্টার রায়। আপনার বন্ধু কোথায়? সমরের সমস্ত চেষ্টা সত্ত্বেও তার মুখের বিমূঢ় ভাব তখন বুঝি আর গোপন নেই। এই অল্প কয়েক মুহূর্তের মধ্যে অসংখ্য চিন্তার ধারা তার মনের ভেতর দিয়ে বয়ে গেছে। হান্স ভোগেল লিন্ডলম স্টেশনেই এসেছে, কিন্তু অজয় কোথায়? ভোগেল তার ছদ্মবেশী বা ছাড়ল কেন? তাদের অমন করে এড়াবার চেষ্টার পর এভাবে নিজে থেকে দেখা দিয়ে আলাপ করার অর্থ কি?
তাহলে কি তাদেরই ভুল হয়েছে? হামবুর্গে যাকে ছদ্মবেশী ভোগেল বলে মনে হয়েছিল, সে কি আর কেউ? অজয় কি ভুল ধান্দায় তাহলে ঘুরে মরছে? তারাও কি মিছিমিছি ভোগেলকে সন্দেহ করেছে দুষ্ট লোকের উড়ো খবরে বিশ্বাস করে? তাদের সঙ্গে এরকম চালাকি করলেই বা কে এবং কি উদ্দেশ্যে? চালাকি যদি হবে, তাহলে ভোগেলের এই স্টেশনে আসার কথা মিলে যায় কেন? এই সমস্ত প্রশ্ন তার মনের মধ্যে একসঙ্গে জট পাকিয়ে গেছে। তখন কোনোটিরই মীমাংসা করা তার সাধ্য নয়। সমর আমতা আমতা করে যেমন তেমন একটা জবাব দিলে। ভোগেল কিন্তু সেদিকে যেন ভ্রুক্ষেপ না করে বললে, দুজনে বুঝি শেষ পর্যন্ত আলাদা হয়ে বেরিয়েছেন? ভালো ভালো, কিন্তু এখন রাত্রে যাবেন কোথায়? সমর নিজেকে অনেকটা সামলে নিয়ে বললে, ভাবছি স্টেশনের বিশ্রাম ঘরেই কাটাবো রাতটা। না হলে কাছাকাছি কোনো হোটেল নিশ্চয়ই আছে। কি দরকার তার? কিছু যদি মনে না করেন তাহলে একটা অনুরোধ করি। সমর অবশ্য মনে অনেক কিছুই করছে, তবু সে হেসে বললে, কি অনুরোধ? আজকের রাতটা অন্তত আমার অতিথি হলে দোষ কি? শহর ছাড়িয়ে কিছু দূরে আমি থাকি। স্টেশনে আমার গাড়িও এসেছে, ঘন্টা দুয়েকের মধ্যে পৌঁছে যাব। ভোগেল উৎসুকভাবে সমরের দিকে চাইল। সমর এবার সত্যি ফাঁপড়ে পড়ল। ভোগেলের এ প্রশ্ন অদ্ভুত। এরকম অনুরোধ ভোগেল করতে পারে সে ভাবেনি। এ অনুরোধ রাখলে ভোগেলের উপরে নজর রাখবার সমস্যা আপনা থেকে সহজ হয় বটে, কিন্তু তাতে ভোগেলের খপ্পরেও গিয়ে পড়তে হয়। আবার এই অনুরোধ না রাখলে এই দেখাদেখি হওয়ার পর ভোগেলের পিছু নেওয়াও কঠিন হয়ে দাঁড়ায়। ভাববার সময় নেবার জন্যই সমর বললে, আপনি তো এখানকার বেশ বড় লোক বলে মনে হচ্ছে। ভোগেল একটু হেসে বললে, না, বড় লোক আর কোথায়, যা কিছু ছিল সবই এখন গেছে। কেন? মুখের কথার একটা সূত্র রেখে সমর তখন মনে মনে কি করা উচিত ভাবছে। গেলেই জানতে পাবেন, বলে ভোগেল আবার হাসল। চলুন তাহলে। সমর এতক্ষণে তার সংকল্প ঠিক করে ফেলেছে। সত্যিই এত দূর এসে ভোগেলকে নজরে রাখবার এই সুযোগ ছাড়া যায় না, তাতে যত বিপদই থাক। আর ভোগেলকে যদি বৃথাই তারা সন্দেহ করে থাকে, তাহলে তার এ অনুরোধ রাখায় তো কোনো দোষই নেই। একমাত্র ভাবনার কথা অজয়কে নিয়ে। কিন্তু অজয় যদি ভুল ধান্দায় গিয়ে থাকে, তাহলে আজকের রাতে তার কোনো প্রতিকার করা তো সম্ভব নয়। নিজে যদি নিরাপদ থাকে, তো কাল তার ব্যবস্থা করা যাবে। লিন্ডলন শহরটি বিশেষ বড় নয়। হের ভোগেলের মোটর কিছুক্ষণের মধ্যেই শহর ছাড়িয়ে বাইরের খোলা রাস্তায় গিয়ে পড়ল। অনেকক্ষণ পর্যন্ত কেউই কোনো কথা কয়নি। সমরই প্রথম কথা বললে, জার্মানির রাস্তাতেও বেশ ধুলো আছে দেখছি। ধুলো এতটা পেতেন না আমাদের আগে একটা মোটর না গেলে। আগে মোটর যাচ্ছে বুঝলেন কি করে? সমর একটু অবাক হয়েই জিজ্ঞাসা করলে। ভোগেল একটু চুপ করে থেকে হেসে বললে, কেন, এই ধুলো দেখে? ভোগেল নেহাত হালকাভাবে কথাটা বলার চেষ্টা করলেও সমর কেমন সন্দিগ্ধ হয়ে উঠল। কেন বলা যায় না, আগে একটা মোটর যাওয়ার ভেতর গভীর কোনো রহস্য আছে বলেই তার মনে হলো। শুধু ধুলো দেখে ভোগেল যে সে কথা বোঝেনি, এটুকু তার গলার স্বরেই যেন বোঝা যায়। কিন্তু আগে একটা মোটর যাওয়ার ভেতর কী রহস্য থাকতে পারে? ভোগেল কি কাউকে তাহলে অনুসরণ করছে? এই মোটর যাত্রার উদ্দেশ্য তাহলে কি সমরকে ভোগেলের বাড়ি নিয়ে যাওয়া নয়? কে জানে, ভোগেলের সব কথাই হয়তো বানানো। হয়তো কোনো বাড়িই তার নেই সেখানে। সমরকে সমস্তই সে মিথ্যে করে বলেছে। সমর সত্যি এবার একটু অস্বস্তি বোধ করছিল। তার মনে হচ্ছিল নিজে থেকে এরকমভাবে ফাঁদে পা দিয়ে সে বুদ্ধির পরিচয় দেয়নি। কিন্তু এখন আর উপায় কি? যতটা সম্ভব সতর্ক তাকে থাকতে হবে, তারপর যা হয়। নিজের ভাবনায় মগ্ন থাকায় সময়ের হিসাব সমরের ছিল না। হঠাৎ এক জায়গায় মোটরটা ঝট করে থামাতে সে চমকে উঠল। কোথায় এলো তারা? অন্ধকারে কিছুই সে চেষ্টা করেও প্রথমটা ঠাহর করতে পারলে না। সন্দিগ্ধভাবে জিজ্ঞাসা করলে, মোটর থামল যে? একটু এখানে আমায় নামতে হবে মিস্টার রায়। একটা ভারী আশ্চর্য ব্যাপার দেখছি। মিনিট কয়েক আপনি অপেক্ষা করুন, আমি আসছি। আশ্চর্য ব্যাপার বোধহয় আগের মোটরটা, সেটা এখানেই থেমেছে দেখতে পাচ্ছি। সমর গম্ভীরভাবে কথাগুলো বলে মোটর থেকে নেমে পড়ল। তারপর আবার বললে, অপেক্ষা করবার দরকার নেই, চলুন, আপনার সঙ্গেই যাচ্ছি। আপত্তি হবে না বোধহয়?
না, আপত্তি কিসের, তবে মিছিমিছি কষ্ট পাবেন এই যা। ভোগেলের গলার স্বরে যেন একটু ঠাট্টার সুর। মিছিমিছি কষ্ট করতেই তো আশা। সমর তার গলার ঝাঁঝ আর লুকোতে পারলে না। তবে আসুন, বলে ভোগেল এগিয়ে চলল। সমর অনেক দূর তার সঙ্গে গিয়ে শেষকালে আর না বলে পারলে না, এটা তো একটা কারখানা দেখতে পাচ্ছি, তাও মনে হচ্ছে অনেক দিন থেকে অচল। এখানে আশ্চর্যটা কি ঘটেছে? আশ্চর্য, এ কারখানায় এত রাত্রে আলো জ্বলা, দেখতে পাচ্ছেন না? পুরনো ভাঙা বিশাল বাড়িটার পাহাড়ের মতো উঁচু ও ঢালু ছাউনি ভেদ করে সত্যিই একদিকে আলো দেখা যাচ্ছিল। সমর তবু ঠাট্টা করে বললে, আলো তো রাত্রেই জ্বলবার কথা। ভোগেল গম্ভীরভাবে উত্তর দিলে, যে কারখানায় 5 বছর দিনেই কাজ হয়নি সেখানে তা বলে নয়। এ কারখানার ত্রিসীমানায় এখন লোক আসে না। আপনি জানলেন কি করে? আমি এইখানকারই লোক, আর আমি জানব না? সমর এবার সত্যি কৌতূহলী হয়ে উঠল। আমাদের আগে যে মোটরটা এসে এখানে থেমেছে, তার সঙ্গে এ ব্যাপারের কোনো যোগ আছে মনে করেন নাকি? তাই তো করি। ভোগেল যেভাবে ব্যাপারটাকে বোঝাতে চাইছে তার চেয়ে গভীর কিছু রহস্য এর ভেতর যে আছে, তা সমরের অবশ্য বুঝতে দেরি হয়নি। সে কোনো প্রশ্ন কিন্তু আর করলে না। শেষ পর্যন্ত ব্যাপারটা না দেখে সে ছাড়বে না, এই তার পণ। ভোগেল টর্চের আলো নিয়ে এগিয়ে চলেছে, সমর তার পেছনে। সামনের দিকে অনেকগুলি বড় ঘর তারা পেরিয়ে গেল। সেখানে উল্লেখযোগ্য কিছুই নেই। পুরনো মরচে ধরা অব্যবহার্য কলকবজা পড়ে আছে স্তূপাকার হয়ে। বহুদিনের অযত্নে সেখানে ধুলো জঞ্জাল জমেছে প্রচুর। কিন্তু সে ঘরগুলি পেরিয়ে যাবার পর যে দৃশ্য চোখে পড়ল, তাতে তার বিস্ময়ের সীমা রইল না। ভোগেলও সে দৃশ্য দেখেই যেন থমকে দাঁড়ালো মনে হলো। কারখানা ঘরগুলির পরেই বিশাল একটি প্রায় 300 গজ লম্বা হল। অস্পষ্ট আলো অন্ধকারে সে হল থমথম করছে। সেই বিরাট হল দেখে কিন্তু সমর অবাক হয়নি। অবাক হয়েছে তার মাঝে অদ্ভুত একটি জিনিস দেখে। সেটি যে কি সে সম্বন্ধে কোনো ধারণাই সমরের নেই। বড় বড় ক্রেনের যেরকম থাম থাকে, সেই রকম প্রকাণ্ড ইস্পাতের রডের থাম বহু ঊর্ধ্বে উঠে গেছে। অনেকটা লম্বাটে ডিমের আকারের বিপুল একটি জিনিস তার ওপর শোয়ানো। থাম দুটির মাঝে উঁচু খাড়া একটি সিঁড়ি সেই ডিম্বাকৃতি যন্ত্রটির কাছে গিয়ে শেষ হয়েছে। সেখানে যন্ত্রের ভেতর চৌকো খানিকটা স্থান ফাঁক হয়ে তীব্র আলোর ছটা দেখা যাচ্ছে। বাইরে থেকে এই আলোই তারা দেখেছিল। সমস্ত হলটি এই আলোটুকুর জোরেই অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। সবিস্ময়ে সমর বললে, এটা কি? ভোগেল গম্ভীরভাবে উত্তর দিলে, তাই তো জানতে হবে। আপনি তো এখানকারই লোক। এখানকার লোক বলেই তো অবাক হচ্ছি। বলতে বলতে ভোগেল এগিয়ে চলল। সঙ্গে যেতে যেতে বিশাল হলের মাঝে দৈত্যাকার সেই বিরাট যন্ত্রটির তলায় তারা যেন ছোট কীটের মতো নগণ্য হয়ে গেছে বলে সমরের মনে হচ্ছিল। হল ঘরের এক প্রান্ত থেকে মাঝখানে সিঁড়িটুকুর কাছে আসতেই তাদের কম সময় লাগল না। সেখানে ভোগেলকে দাঁড়াতে দেখে সমর বললে, কি করবেন এবার? আপনি কি বলেন? এত দূর এসে ফিরে যেতে নিশ্চয়ই বলি না। ভোগেল অদ্ভুতভাবে হেসে বললে, শুনে সুখী হলাম। দুজনে খাড়া সিঁড়ি বেয়ে এবার উঠতে লাগলো। সিঁড়িটি প্রায় 7-8 তলা বাড়ির সমান উঁচু। তার ওপরে উঠবার পর যন্ত্রটির বিশাল আলোকিত খোলা মুখটি দেখা গেল। কি রহস্য, কি বিপদ সেখানে অপেক্ষা করে আছে কে জানে। সমরের বুক আপনা থেকে কাঁপছিল। তবু সেই প্রথম পা বাড়িয়ে সেই খোলা মুখ দিয়ে যন্ত্রের ভেতর প্রবেশ করলে। তার পেছনে ভোগেল। প্রখর আলোয় সমরের চোখ ধাঁধিয়ে গেছিল। সন্তর্পণে এগোতে এগোতে হঠাৎ পেছনের একটি শব্দে সে চমকে ফিরে তাকাল। আশ্চর্য, যন্ত্রটির খোলা মুখ আপনা থেকে বিদ্যুৎ বেগে বন্ধ হয়ে গেছে। সমর ভোগেলকে সেই বিষয়েই জিজ্ঞাসা করতে যাচ্ছিল, কিন্তু আর একবার তাকে চমকে উঠতে হলো। যন্ত্রের ভেতর থেকে তাদের সামনে একটি লোক কোথা থেকে এসে দাঁড়িয়েছে। অজয়! আপনা থেকেই সমরের গলা থেকে অস্ফুট চিৎকার বেরিয়ে গেল। অজয় সে ডাক যেন শুনতে না পেয়েই বললে, আসুন ডক্টর ব্রুল, আপনার জন্যই অপেক্ষা করছি।
ডক্টর ব্রুল। সমর অবাক হয়ে চারিদিকে তাকালো। ডক্টর ব্রুল আবার কোথায়? ভোগেল ও সে ছাড়া আর কেউ তো সেখানে নেই। অজয় বলে কি? অজয় আবার হেসে বললে, আপনার ফন্দিকে বলিহারি, সব চালই আপনার সার্থক হয়েছে, কিন্তু আমাদের এখানে এমন করে আনার উদ্দেশ্যটা কি বলুন? না, সমস্তই গুলিয়ে যাচ্ছে সমরের মনে হলো। সমস্তটাই একটা এলোমেলো স্বপ্ন কিনা বোঝবার জন্য একবার চোখটা রগড়ে নেওয়ার দরকার। ব্যাপারটা স্বপ্ন অবশ্যই নয়, কিন্তু স্বপ্নের চেয়েও বুঝি গোলমেলে। ফের ভোগেলের ব্যবহারটাই ভারী অদ্ভুত লাগলো সমরের। অজয়ের কথার একটা প্রতিবাদ সমর অন্তত তাঁর মুখে আশা করছিল, কিন্তু প্রতিবাদ তিনি কিছুই করলেন না। একটু হেসে শুধু বললেন, আমায় যদি ডক্টর ব্রুল মনে করেন, তাহলে আপনাদের এখানে আনার উদ্দেশ্যটা কি আর বোঝবার দরকার হয়? একটু হয় বই কি। অজয় গম্ভীরভাবে বললে, ডক্টর ব্রুলের মতো ক্ষুরধার বুদ্ধি আমাদের তো নেই। সমর এতক্ষণে বেশ একটু অধীরই হয়ে উঠেছে। সে একটু উষ্ণ স্বরেই বললে, তোমাদের এসব হেঁয়ালি আমি বুঝতে পারি না বাপু। আমাদের আনবার উদ্দেশ্য জানবার আগে তুমি এখানে এলে কি করে জানাও দেখি? ভোগেলি বা ডক্টর ব্রুল হলেন কি করে? অজয় হেসে বললে, গোঁফ কামিয়ে। ছবিতে ডক্টর ব্রুলের বিশাল গোঁফের কথা মনে আছে তো? হের ভোগেলও এবার হেসে উঠলেন। তারপর সামনের দিকে অগ্রসর হতে হতে বললেন, সমস্যা যেমন জটিল, তাতে এক মুহূর্তে এর মীমাংসা হবে বলে তো মনে হয় না। খানিকক্ষণ কোথাও বসে ধীরে সুস্থে ব্যাপারটার আলোচনা করলেই বোধহয় ভালো হয়। বোধহয় এই অদ্ভুত যন্ত্রটির ভেতর আরাম করে বসবার মতো একটা জায়গা পাওয়া যেতে পারে। আগে সেইটারই সন্ধান নেওয়া যাক, কি বলেন? সমর ও অজয়কে অগত্যা একটু বিমূঢ়ভাবেই তাঁর পিছু পিছু যেতে হলো। যে পথে তারা যন্ত্রটির ভিতর ঢুকেছিল সেইটি একটু এগিয়ে আর একটি দীর্ঘ করিডরের সঙ্গে মিশেছে। দুধারে রূপোর মতো উজ্জ্বল কি এক ধাতুর তৈরি দেওয়াল। সে দেওয়ালে কোথাও এতটুকু জোড় নেই। মেঝে থেকে উঁচু ছাদ পর্যন্ত সোজা সে দেওয়াল উঠে গেছে। সামনেও যতদূর দেখা যায় সমানভাবে সে দেওয়াল প্রসারিত। যন্ত্রটির ভেতর অন্যান্য ঘর নিশ্চয়ই আছে, কিন্তু এ দেওয়াল ভেদ করে সেখানে কি করে যাওয়া যায় তারা ভেবেই পাচ্ছিল না। ভোগেল খানিক দূর গিয়ে ডান ধারের দেওয়ালের কাছে থামলেন। অজয় ও সমর সেখানে গিয়ে দাঁড়াতেই ভারী মজার একটি ব্যাপার ঘটল। এ ব্যাপারের জন্য তারা সত্যিই প্রস্তুত ছিল না। দেওয়ালটি যেমন তেমনই খাড়া রইল, কিন্তু তাদের পায়ের তলার করিডরের খানিকটা মেঝে লিফটের মতো হঠাৎ ধীরে ধীরে নেমে যাচ্ছে দেখা গেল। মেঝেটি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই দেওয়ালের তলায় ওধারে আরেকটি প্রকাণ্ড কামরা চোখে পড়ল। করিডরের চেয়ে সেটির মেঝে অনেক নিচু। দুটি মেঝে একসঙ্গে মিলে যাবার পর ভোগেল নিজে কামরার ভেতর ঢুকে তাদের সঙ্গে আসতে ইশারা করলেন। অজয় ও সমর সাধারণ দরজার বদলে যন্ত্রযানের ঘরে ঢোকবার অদ্ভুত কায়দা দেখেই বেশ অবাক হয়েছিল, কিন্তু ঘরটি দেখে তাদের বিস্ময়ের সীমা রইল না। সমস্ত ঘরটি ওপরের দেওয়ালের মতোই উজ্জ্বল কোনো ধাতু দিয়ে তৈরি, কিন্তু তার জন্যে নয়। চারিধারের অদ্ভুত সব যন্ত্রপাতি কলকবজা দেখেই তারা বিমূঢ় হয়ে গেছিল। দুজনেই তারা বিজ্ঞানের ছাত্র। কলকবজার সঙ্গে তাদের পরিচয় নতুন নয়, কিন্তু এ ঘরের সমস্ত যন্ত্রপাতি তাদের একেবারে অপরিচিত। ভোগেলের কথায় ঘরের একধারে দুটি চেয়ারে গিয়ে বসবার পরও কিছুক্ষণ তাদের মুখ দিয়ে কোনো কথা বেরোল না। ভোগেলই প্রথম কথা বললেন, আপনাদের তাহলে ধারণা আমি ডক্টর ব্রুল? অজয় উত্তরে একটু হাসল মাত্র। ভোগেল আবার বললেন, ধরুন আপনাদের সন্দেহ যদি ঠিকই হয়, তাহলে কি করবেন এখন? অজয় ঘরটির চারিধারে একবার চোখ বুলিয়ে বললে, করবার মালিক এখন আমরা বলে তো মনে হচ্ছে না। আমরা শুধু আমাদের এখানে আনবার উদ্দেশ্যটুকু জানতে চাইছি। সমর উত্তেজিত হয়ে উঠে বললে, তার মানে আমাদের কি জোর করে ধরে রাখবেন নাকি? অজয় একটু ম্লানভাবে হেসে বললে, তাকে তুমি এখনো বুঝতে পারোনি? এত রকম ফন্দি করে আমাদের এখানে ধরে আনবার পর ইচ্ছে মতোই আমাদের ছেড়ে দেওয়া হবে বলে মনে করো? সমর রেগে উঠে আরও কি বলতে যাচ্ছিল। ভোগেল তাকে থামিয়ে একটু হেসে বললেন, মিছি মিছি আপনারা উত্তেজিত হচ্ছেন। আপনাদের উপর কোনো জুলুম কি এ পর্যন্ত করা হয়েছে? আমি শুধু একটি কাজে আপনাদের সাহায্য চাই। সাহায্য নেবার পদ্ধতিটা বড় চমৎকার, অজয় ব্যঙ্গের স্বরেই বললে। ভোগেল একটু অপ্রস্তুত হলেন যেন। আপনাদের সঙ্গে অবশ্য একটু চালাকি করতে হয়েছে,
কিন্তু তাছাড়া আমার উপায়ও ছিল না। তা না হয় বুঝলাম, কিন্তু না জেনে কীরকমভাবে আমরা আপনাকে সাহায্য করতে পারি? ভোগেল একবার চেয়ার থেকে উঠে পড়ে হেসে বললেন, জানতে কি আর সত্যিই পারবেন না? একটু ধৈর্য ধরুন। তারপর হঠাৎ ঘরের একদিকের একটি দরজা খুলে তিনি বেরিয়ে গেলেন। ভোগেল বা ডক্টর ব্রুল যিনি তিনি হন, তার আচরণে সমর ও অজয় ক্রমশই আরও বিস্মিত হয়ে উঠছিল। সমরের কাছে তো সমস্ত ব্যাপারটাই ধাঁধা। সে ব্যাকুলভাবে জিজ্ঞাসা করলে, কি ব্যাপারটা খুলে বলো তো, আমি কতটুকুই বা জানি। তবু ডক্টর ব্রুল আর ভোগেলকে এক লোক মনে করছো কেন? তুমিই বা এখানে এলে কেমন করে? অজয় একটু হেসে বললে, তোমাদের সঙ্গে একই ট্রেনে এসেছি। একই ট্রেনে? হ্যাঁ, তুমি লিন্ডলম যাবে আর ছদ্মবেশী ভোগেলকে আমি অনুসরণ করব, স্টেশনে এই কথা ছিল। আমি তাই তার পিছু নিলাম। তখন তো আর জানি না যে আমরা তাকে অনুসরণ করছি না, সেই আমাদের বোকা বানিয়ে নিজের উদ্দেশ্য সফল করছে। প্ল্যাটফর্মে এধারে ওধারে একটু ঘুরে খানিক বাদে দেখি লিন্ডলমের ট্রেনেরই পেছনের একটি কামরা এসে গিয়ে উঠল। অত্যন্ত অবাক হলেও আমিও উঠলাম তার পিছু পিছু। তারপর খানিক বাদে তাকে যেন মোটেই চিনতে পারিনি, এইভাবে তার ঘরে বসেই তার সঙ্গে আলাপ করলাম। তখনও আমার মনে মনে ধারণা ভোগেলের ওপর আমি বুঝি ধড়িবাজিতে টেক্কা দিয়েছি। ভোগেল তখন এমন ভাব দেখাচ্ছিল যে আমি যে তাকে চিনতে পেরেছি এ কথা সে কল্পনাই করেনি। আমার সঙ্গে খানিকক্ষণের মধ্যেই আলাপ জমিয়ে সে একেবারে খাবার নেমন্তন্ন করে বসল। সে নিমন্ত্রণ উপেক্ষা করতে পারি না, তার সঙ্গে খাবার কামরায় গিয়ে বসলাম। খাবার পর তোমার সঙ্গে দেখা করতে পারতাম, কিন্তু পাছে সে সন্দেহ করে বলে আর সে চেষ্টা করিনি। সেখান থেকে ফিরে নিজেদের কামরায় গিয়েই পেলাম অজানা বন্ধুর আরেকটি চিঠি। ঠিক আমার বসবার জায়গার উপর সেটি পড়েছিল। ভোগেলি চিঠিটা আমায় দেখিয়ে বললে, আপনার চিঠি ফেলে গেছেন যে। কোনো চিঠি আমি পাইনি জেনেও সেটা খুলে দেখলাম, তাতে অজানা বন্ধু আমায় ভোগেলের অনুসরণ ছেড়ে লিন্ডলমের আগেই একটি স্টেশনে নামতে উপদেশ দিয়েছে। সে স্টেশনে নেমে কি করতে হবে তাও সবিস্তারে তাতে লেখা ছিল। মজার কথা এই যে সে চিঠি যখন পাই তখনও ভোগেলের চাল আমি ধরতে পারিনি। সমর উত্তেজিতভাবে বললে, তুমি কি তাহলে লিন্ডলমে নামুনি? না, আগের স্টেশনে নেমে মোটরে এসেছি এখানে, তারপর চিঠির নির্দেশ মতো এই পুরনো কারখানার ভেতরে ঢুকে এই যন্ত্রটিতে উঠে অজানা বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম। সমর সবিস্ময়ে বললে, আমাদের আগে তাহলে তুমিই মোটরে এসেছিলে? আশ্চর্য, ভোগেল তাহলে তো সব কথাই জানত। অজয় হেসে বললে, জানতো কি, সমস্ত ব্যাপারটাই তার সাজানো। আমাদের এখানে আনবার জন্যে এই জালটি সে পেতেছে। কীরকম? বেশ একটু নতুন রকম প্যাঁচ। আমাদের এখানে নিয়ে আসা যে কারণেই হোক ভোগেলের দরকার। সাধারণভাবে আমাদের অনুরোধ করলে আমরা আসতাম কিনা সন্দেহ, তাতে হয়তো অন্য অসুবিধাও ছিল। তাই একটা রহস্য সৃষ্টি করে কাজ হাসিল করা হয়েছে। ভোগেল চায় আমরা তাকে অনুসরণ করি। নিজেই অজানা বন্ধু নামে সে আমাদের ঘরে তাই প্রথমে চিঠি রেখেছে। সেই চিঠিতে ভোগেলের ওপর আমাদের নজর রাখতে বলা হয়। ভোগেল নিজেও নানা কায়দায় আমাদের সন্দিগ্ধ করে তোলে। আমরা সে ফাঁদে না পড়লে ভোগেল কি করতো বলা যায় না, কিন্তু আমরা ধরা দিই। হোটেল বয়ের সঙ্গে ষড়যন্ত্র থাকার দরুনই হোক বা অন্য কোনো উপায়ে তার ঘরে যে আমরা যাচ্ছি তা সে জানতে পারে। তখনই সে সত্যিকার বুদ্ধির বাহাদুরি দেখায়। নিজের ঘর থেকে চলে গিয়ে বাইরে থেকে নিজের নামে চিঠি পাঠানো তার সবচেয়ে বড় প্যাঁচ। তাকে ঘরে না পাওয়ার দরুন আমাদের মনে একদিকে যেমন তার উপর সন্দেহ পড়ে, তেমনি একটি চিঠির দরুন ভোগেলের পাত্তা পাওয়াও আমাদের কাছে সৌভাগ্য বলে মনে হয়। দুটি চিঠির হাতের লেখা কেন যে এক, তা এখন বোধহয় বুঝতে পারছো। দুটিই ভোগেলের লেখা বলে। চিঠিটা আমরা যেভাবে পেয়েছিলাম তাতেও আমাদের ব্যাপারটা কিছু বোঝা উচিত ছিল। ভেতরে কোনো কারসাজি না থাকলে এদেশের সাধারণ হোটেল বয় ওভাবে দরজার নিচে দিয়ে চিঠি গলিয়ে দিতে রাজি হতো না। এখানে ওরকম কোনো রেওয়াজ নেই। আমাদের গলার স্বরেও হোটেল বয় তাহলে সন্দিগ্ধ হতো। তাছাড়া ভোগেল হোটেল থেকে চলে গেছে, অথচ হোটেলের কেউ কিছু জানে না। এটাও আশ্চর্য নয় কি? চিঠি দিয়ে লিন্ডলম স্টেশনের কথাটা জানিয়ে ভোগেল নিশ্চিন্ত হয়নি। আমরা তাকে অনুসরণ যাতে করি সেই জন্য স্টেশনে আমাদের দেখা দিয়েছে। আমরা ভোগেলের ছদ্মবেশ ধরতে পেরেছি বলে গর্ববোধ করছিলাম, কিন্তু ভোগেল আমাদের কাছে ধরা দেবার জন্যই ওরকম ছদ্মবেশ করেছিল। তাকে অনুসরণ করে আমাদের লিন্ডলম যাওয়াটা পাকা করাই তার উদ্দেশ্য। আমরা দুজনে আলাদা হওয়াতেই সে তার শেষ ফন্দি খাটিয়েছে। অজানা বন্ধু রূপে আমায় চিঠি দিয়ে এইখানে পাঠিয়েছে, আর তোমায় ভোগেল রূপেই এখানে টেনে এনেছে।
আগাগোড়া তার কোনো চালই কিন্তু আমরা ধরতে পারিনি। এই কারখানায় এসে পৌঁছবার পর প্রথম আমার কাছে ধীরে ধীরে সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। ভোগেলের সঙ্গে তোমায় ঢুকতে দেখে আমার ধারণা নির্ভুল বলে বুঝতে পারি। সমরের কাছেও এখন আর কিছুই অস্পষ্ট ছিল না। সমস্ত ব্যাপারটা বুঝে খানিকক্ষণ সে স্তব্ধ হয়ে বসে রইল। তারপর জিজ্ঞাসা করলে, কিন্তু ভোগেলই যে ডক্টর ব্রুল? অজয় তাকে কথাটা আর শেষ করতে দিলে না, বললে, তার প্রত্যক্ষ কোনো প্রমাণ নেই, কিন্তু সমস্ত ব্যাপারটা একসঙ্গে জড়িয়ে ভেবে দেখো দেখি। ডক্টর ব্রুলের রহস্যময় অন্তর্ধান, তারপরেই ভোগেলের আমাদের হোটেলে আবির্ভাব ও এই সমস্ত ব্যাপার শুরু হওয়া, সবশেষে এই পুরনো কারখানার মধ্যে এই অদ্ভুত যন্ত্র, এসবের ভিতর কী ইঙ্গিত পাওয়া যায়? পুরনো পরিত্যক্ত এই কারখানার ভেতর হঠাৎ যখন এই অদ্ভুত যন্ত্রটি দেখতে পাই, সেই মুহূর্তেই আমার মনে হয় ডক্টর ব্রুলের নিরুদ্দেশ হওয়ার রহস্যের একটি সূত্র এখানে আছে। আমার দৃঢ় বিশ্বাস ডক্টর ব্রুলকে কোনো শত্রুপক্ষ সরিয়ে ফেলেনি। তিনি নিজেই কোনো কারণে গা ঢাকা দিয়েছেন, এবং ভোগেল ও ডক্টর ব্রুল আলাদা লোক নয়। কিন্তু কিন্তু কি? কিন্তু ভোগেলই যদি ডক্টর ব্রুল হন, তাহলে এই কয়দিনে তাঁকে কি কেউ চিনতে পারত না? জার্মানির পুলিশ কি এতই বোকা? হোটেলে তাঁকে দেখেছে, ট্রেনে, রাস্তায় ঘাটেও তিনি স্বচ্ছন্দে ঘুরে বেড়িয়েছেন। শুধু একটু গোঁফ কামিয়েই কি পুলিশের চোখকে এভাবে ফাঁকি দেওয়া যায়? অজয় খানিকটা চুপ করে থেকে বললে, এও একটা ভাববার কথা বটে। তবে পুলিশের দৃঢ় ধারণা ডক্টর ব্রুলকে কেউ সরিয়ে ফেলেছে। তাদের দৃষ্টি তাই অন্য জায়গায়। তিনি যে নিজে থেকে গা ঢাকা দিয়ে থাকতে পারেন এ কথা তারা কল্পনাই করেনি বলেই ভোগেল বা ডক্টর ব্রুল অনায়াসে তাদের চোখের উপর ঘুরে বেড়িয়েছেন, এমনও তো হতে পারে। হতে পারে, তবু... সমরের কথা আর শেষ হলো না। সমস্ত যন্ত্রটা সেই মুহূর্তে ভয়ঙ্করভাবে হঠাৎ দুলে উঠল। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org golpokothar.org